তৃণমূল কংগ্রেস যদি করতো বিজেপির জেনে রাখা উচিত, তাহলে তৃণমূল কংগ্রেসের 3 জন এমএলএর বাড়ি আক্রান্ত হতো না, তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না। এত তাড়াহুড়ো করার কি ছিল? তাড়াহুড়ো করে সব কিছু করে ফেলতে হবে? আপনি কি একসাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব একসাথে খেতে পারেন? তাহলে টাইমটা কেন ভাগাভাগি করা আছে? আমি উস্কানিমূলক বক্তৃতা দিতে এখানে আসিনি, কারণ আমি শান্তি চাই। আজকে আমার কথা শান্তির পক্ষে সর্বধর্মর কাছে। আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু মনে রাখবেন আমি সবাইকে উদ্দেশ্য করেই বলছি। মুয়াজ্জেম আছে অনেকে, প্রচুর সংখ্যাটা আমার কাছে আছে, কিন্তু আমি ডিটেলসটা এখানে বলবো না, কারণ আমি চাই না, আমার যেমন কোনো অধিকার নেই কোন ধর্মে কে কে নিয়ে কথা বলবে তা বলার, তেমনি আমার অধিকার নেই কোন ধর্মে কত পুরোহিত আছেন, কত ইমাম আছেন, কত মোহাম্মদ আছেন, মুয়াজ্জেম আছেন, মুয়াজ্জিন। আমি সংখ্যাটা জানালেও পুরোহিতদেরও আমরা ভাতা দিই না তা নয়, যাদের প্রয়োজন, যারা অ্যাপিল করেন। 40,489 জন অফিসিয়াল রেকর্ডে আমাদের আছেন পশ্চিমবাংলায়। 28,000 মুয়াজ্জিন আমাদের অফিসিয়াল রেকর্ডেই আছে। এই মিটিংটা ছিল, আমাকে শফিক সাহেব বলেছিলেন, ববি বলেছিলেন যে ঈদ মিলন হিসেবে ঈদের পরে আমরা একটা মিটিং করব। আমি প্রথমে টাইমটা দিয়েছিলাম 7 তারিখে, তারপরে ওরা বললো এটা খুব আর্লি হয়ে যাচ্ছে, যদি একটু পরে করা যায়। সেই জন্যই মিটিংটা দেয়া ছিল। মিটিংটা আমি ডাকিনি, সব ইমামরা মুয়াজ্জিনরা মিলিয়ে মিশিয়ে ডেকেছেন, আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, আমরা এসছি। আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাকে ডেকেছেন বলে, আমন্ত্রণ জানিয়েছেন বলে আমি কিছু কথা বলার সুযোগ পাচ্ছি। সেই উপলক্ষে মিটিংটা আজকে পরিস্থিতির চাপে ওয়াকফ নিয়ে কিছু অশান্তি হয়েছে, প্ররোচনামূলক কথাবার্তাও হয়েছে। মুর্শিদাবাদ সিট নয়, ওটা মালদা সিট, যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট, ওটা কংগ্রেসের জেতা আসন। জেতবার সময় তারা জিতবে, আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এটুকু আশা আমি করি না। পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত। তৃণমূল কংগ্রেস যদি করতো বিজেপির জেনে রাখা উচিত, তাহলে তৃণমূল কংগ্রেসের 3 জন এমএলএর বাড়ি আক্রান্ত হতো না, তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না। এত তাড়াহুড়ো করার কি ছিল? তাড়াহুড়ো করে সব কিছু করে ফেলতে হবে? আপনি কি একসাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব একসাথে খেতে পারেন? তাহলে টাইমটা কেন ভাগাভাগি করা আছে? আমি উস্কানিমূলক বক্তৃতা দিতে এখানে আসিনি, কারণ আমি শান্তি চাই। আজকে আমার কথা শান্তির পক্ষে সর্বধর্মর কাছে। বেঙ্গল যে ওয়াকফ অ্যাক্ট আছে 1934 এর প্রভিন্সিয়াল লেজিসলেশন, দেন ওয়াকফ অ্যাক্ট ন্যাশনাল হয় 1954 এ, দেন ওয়াকফ অ্যাক্ট ন্যাশনাল 1995, নাও ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025, যেটা করেছে রিসেন্ট। আপনারা জানেন ওয়াকফ বোর্ড
কোয়াসি জুডিশিয়াল ফাংশন করে। আমি আমাদের এখানকারটা বলতে পারি, আমার যেমন অধিকার নেই যে কোনো মানুষের ব্যক্তিগত সম্পর্কে ব্যক্তিগত সম্পত্তির উপর অধিকার করা, তেমনি আপনারও ক্ষমতা নেই কোনো ব্যক্তির সম্পত্তি বা ধর্মীয় সম্পত্তির ওপর আইন মোতাবেক সেটাকে গ্রহণ করা। আমাদের দল সবচেয়ে বেশি লড়াই করেছে সংসদে, কোর্টে কেসও করেছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন এই যে 26,000 টিচারের চাকরি বাতিল হলো, একতরফা বিচারের বাণী অনেক সময় নীরবে নিভৃতে কাঁদে। এটা আমার কথা নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। আমি তো আমার সাধারণ বুদ্ধি দিয়ে বুঝি, আগের অ্যাক্টগুলো যা ছিল, যে কোনো সংবিধান না করুক, ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। যেটা আমি বলবো, দেখুন, আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমরা যেটা বুঝি, বাবা সাহেব আম্বেদকর কে ছিলেন? তিনি তপশিলি নেতা ছিলেন, কিন্তু তিনি সংবিধান কনস্টিটিউশন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। বাবা সাহেব আম্বেদকরের সাথে দেশের সমস্ত জাতি বর্ণ সম্প্রদায় যারা আজাদির আন্দোলন করেছিল, স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, প্রথম সরকারে আসেন, তারা সবাই মিলে এই কনস্টিটিউশনটাকে তৈরি করেছিলেন। তার মানে আজকে কনস্টিটিউশনটাকে যারা ছিন্ন বিচ্ছিন্ন করছেন, তারা কি তপশিলি আমার নেতা? শুধু আমরা বলি না, আমরা বলি দেশের নেতা আম্বেদকরজিকে। আমি গর্বিত, তিনি বাংলা বিধানসভা থেকে প্রথম নির্বাচিত হয়ে গিয়েছিলেন সংসদে, অনেকে জানেন না। এবং তিনি যে সংবিধান তৈরি করেছিলেন অন্যান্যদের নিয়ে, সেই সংবিধানটাকে বিজেপির সংবিধান তো বলা যায় না, ভারতবর্ষের সংবিধান বলা হয়। ইন্ডিয়া